হ্যালো, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আজাদ স্যার এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফাইড হন। হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আমি তোমাদের ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর চ্যাপ্টার 13 ছিল পরমাণু নিউক্লিয়াস, চ্যাপ্টার 7 পরমাণু নিউক্লিয়াস। মূলত আমি বলবো এই চ্যাপ্টারটিকে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা, তার সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। সেকেন্ড পার্ট মানে এই পার্টই শেষ হবে। তো শুরু করা যাক। আমরা সেকেন্ড পার্টের টপিক আছে ভর বিচ্যুতি বা বন্ধন শক্তি। ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট, ভর ত্রুটিও বলা হয়, ও বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি। অ্যাকচুয়ালি আমি বলবো এই বাইন্ডিং এনার্জি হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। তো ধাপে ধাপে এই আলোচনায় চলে আসি। এবার নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি কি কণিকা থাকে বা কোন কোন পার্টিকেলস থাকে। তোমরা জানো প্রোটন এবং নিউট্রন থাকে এবং এদের একসঙ্গে কি বলা হয়? নিউক্লিয়ন। তো একটি নিউক্লিয়াসের প্রত্যাশিত ভর বা এক্সপেক্টেড মাস অর ক্যালকুলেটেড মাস কি হবে? তার মধ্যে যা যা নিউক্লিয়নসগুলো আছে তাদের মোট ভরের সমষ্টি সমান হবে। তো এটাই তো প্রত্যাশিত ভর। তো প্রত্যাশিত ভর মানে আমরা কি বলবো তাহলে অঙ্কের ভাষায়? প্রোটন সংখ্যা, যতটি প্রোটন থাকবে সেই নিউক্লিয়াসে, ইনটু একটি প্রোটনের ভর, প্লাস নিউট্রন সংখ্যা, যতগুলি নিউট্রন থাকবে, ইনটু একটি নিউট্রনের ভর। এই যদি আমি ক্যালকুলেট করি তাহলে সেই নিউক্লিয়াসের প্রত্যাশিত ভর বা আমাদের ক্যালকুলেটেড মাস বেরিয়ে আসবে। এটিকে আমরা একবারে বলছি নিউক্লিয়নগুলির মোট ভর। এবার প্রকৃত ভর বলে নিউক্লিয়াসের আরেকটি কথা হয়। প্রকৃত ভর মানে কি? অ্যাকচুয়াল মাস মানে হচ্ছে যেটা প্র্যাকটিক্যালি যে মাসটা পরীক্ষালব্ধ ফল থেকে পাওয়া যায়, মাস মানে ভর। তো দেখা গেছে এই প্রত্যাশিত মানে ক্যালকুলেটেড মাস আর অ্যাকচুয়াল মাস, প্রত্যাশিত ভর ও প্রকৃত ভরের মধ্যে একটা ডিফারেন্স পাওয়া গেছে। তো দেখা যায় প্রত্যাশিত ভর একটু বেশি আর প্রকৃত ভর একটু কম হয়। তা এরকম হওয়ার কারণ কি? সেই কারণ থেকে এসেছে বন্ধন শক্তি। তো প্রত্যাশিত ভর থেকে যদি আমি প্রকৃত ভর বা অ্যাকচুয়াল মাসকে যদি মাইনাস করি, বিয়োগ করি, তাহলে আমরা ভরের একটা ত্রুটি পাবো, ডিফেক্ট পাবো, যাকে ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট বলা হচ্ছে বা ভর ত্রুটি বলা হচ্ছে। এই ভর ত্রুটিকে আমরা সাধারণত ডেল্টা এম দিয়ে প্রকাশ করি। ডেল্টা এম মানে খুব সামান্য কোনো মাসকে ডেল্টা এম দিয়ে প্রকাশ করে। এই ডেল্টা এম এখানে তিনটে দাগ মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট বা সমতুল্য, সমতুল্য শক্তিতে পরিণত হয়। কিভাবে হয়? আইনস্টাইনের বিখ্যাত একটি সূত্র আছে, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। সেই সূত্র বলা আছে কি? ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। তো ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, আইনস্টাইনের বিখ্যাত সূত্র হচ্ছে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। অর্থাৎ এম পরিমাণ কোনো ভরকে যদি আমরা শক্তিতে পরিণত করি তাহলে ই পরিমাণ শক্তি উৎপন্ন হবে। সেই শক্তির পরিমাণটা কিভাবে ক্যালকুলেশন হয়? ভরের পরিমাণ ইন্টু আলোর গতিবেগের বর্গ। তো ভর যদি 1 গ্রাম হয় তাহলে 1 ইন্টু আলোর গতিবেগ, যদি 1 কিলোগ্রাম ধরি তাহলে আলোর গতিবেগ এসআই পদ্ধতিতে 3.8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এই গুণফল করলে যা হবে সেই পরিমাণ শক্তি উৎপন্ন হবে 1 গ্রাম ভর থেকে। যাই হোক, এই বিষয়টি তোমরা আগে শিখে থাকবে। সেই আইনস্টাইনের ই ইকুয়াল টু এম সি স্কোয়ার সূত্র প্রয়োগ করে এখানে আমাদের এই বিচ্যুত ভরটাকে কত পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয় তা ক্যালকুলেট করা যায়। সেটাকে আমি তুল্য শক্তি বলেছি এবং এই শক্তিকেই বলা হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি বা নিউক্লিয় বন্ধন শক্তি। তো মূলত নিউক্লিয় বন্ধন শক্তি কি? মূলত নিউক্লিয় বন্ধন শক্তি হচ্ছে এই বিচ্যুত ভর যে পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয় তা দিয়ে নিউক্লিয়াস তার নিউক্লিয়নগুলিকে নিউক্লিয়াসের ওই অল্প পরিসরের মধ্যে বেঁধে রাখে। এটি হলো নিউক্লিয় বন্ধন শক্তি। তো আমরা যদি সংজ্ঞায় এটাকে প্রকাশ করি, তোমাদের বিভিন্ন বইয়ে সংজ্ঞা পাবে। কোনো কোনো বইয়ে এরকমও লেখা আছে যে কোনো একটি নিউক্লিয়াসের প্রতিটি নিউক্লিয়নকে তার নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত করে স্বাধীন অবস্থায় নিয়ে যেতে যে পরিমাণ ন্যূনতম শক্তি প্রয়োগ করা প্রয়োজন তাকে বলা হচ্ছে নিউক্লিয়ার বন্ধন শক্তি।
সোজা ভাষায় বুঝলে যা দাঁড়ায় যে নিউক্লিয়নগুলিকে যে শক্তি দ্বারা নিউক্লিয়াস তার নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ রাখে তাকে নিউক্লিয় বন্ধন শক্তি বলে। এবার তার ক্যালকুলেশন সম্পর্কে একটু ধারণা দিচ্ছি আমি। ধরো একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক জেড এবং ভর সংখ্যা এ, তাহলে প্রোটন নাম্বার কত হবে? জেড, পারমাণবিক সংখ্যাটাই প্রোটন সংখ্যা। আর নিউট্রন সংখ্যা কী হয়? ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক মাইনাস করতে হয়, এটা তোমরা জানো। তাহলে নিউট্রন সংখ্যা হবে এ মাইনাস জেড। তাহলে একটি প্রোটনের ভরকে যদি আমি এমপি দিয়ে প্রকাশ করি, এম মানে মাস, পি মানে প্রোটনকে ইন্ডিকেট করছি, আর একটি নিউট্রন সংখ্যাকে যদি এম এন সাফিক্স এন দেওয়া আছে, এখানে সাফিক্স পি আছে, এম এন মানে মাস অফ আ নিউট্রন, এইভাবে প্রকাশ করি, তাহলে জেডটি প্রোটনের মোট ভর জেড ইন্টু এমপি, আর এ মাইনাস জেডটি নিউট্রনের মোট ভর এ মাইনাস জেড ইন্টু এম এন। এই অংশটি তোমাদের মার্ক করে দিচ্ছি, এই অংশটি হলো তাহলে আমাদের প্রত্যাশিত ভর। তার থেকে আমরা বিয়োগ করলাম কি, এটি হচ্ছে প্রকৃত ভর। তাহলে প্রত্যাশিত ভর আমাদের বা ক্যালকুলেটেড মাস এই অংশটি, আর তার থেকে বিয়োগ করলাম আমরা প্রকৃত বা পরীক্ষালব্ধ ভর। ফলে যে ভরের ডিফেক্ট বা ত্রুটি বেরোলো, যেটুক ভরের শর্টেজ বেরোলে তাকেই বলবো ভর ত্রুটি বা ডেল্টা এম। এবার ডেল্টা এম ইকুয়াল টু কত বন্ধন? ডেল্টা এম যখন শক্তিতে রূপান্তরিত হবে, কোন সূত্র? ই ইকুয়াল টু এমসি স্কোয়ার সূত্র প্রয়োগ করে এই ডেল্টা এম ভর যখন শক্তিতে রূপান্তরিত হবে, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার প্রয়োগ করে, তাহলে বন্ধন শক্তি ইকুয়াল টু ডেল্টা এম সি স্কোয়ার। আমি আবার ভর ত্রুটির অংশটি আমি আবার একটু বলে নিই, কারণ স্ক্রিনের একটু বাইরে গেছে, যাই আবার বলছি। আমাদের জেড হলো কি প্রোটন সংখ্যা, আর একটি প্রোটনের ভর আমরা ধরেছি এমপি, তাহলে জেডটি প্রোটনের ভর জেড ইন্টু এমপি, প্লাস আমাদের নিউট্রন সংখ্যা আমি এখান থেকে ক্যালকুলেটেড দেখালাম এ মাইনাস জেড, আর একটি নিউট্রনের ভর এম সাফিক্স এন, তাহলে এতটি নিউট্রনের ভর দিস ইন্টু এম সাফিক্স এন। তাহলে এই অংশটি, থার্ড ব্র্যাকেটের অংশটি হলো আমার প্রত্যাশিত ভর, আর এম হলো নিউক্লিয়াসটির প্রকৃত ভর বা অ্যাকচুয়াল মাস যেটা পরীক্ষালব্ধ ভর। তার আমরা যদি এটার পরিমাণ একটু বেশি, এটা কম হয়, এটা যদি বিয়োগ করি, যে পরিমাণ ভর এখান থেকে বিয়োগ ফলে বেরোবে সেইটুকুই হলো ভর ত্রুটি। সেটি আইনস্টাইনের ই ইকুয়াল টু এমসি স্কোয়ার সূত্র মেনে শক্তিতে রূপান্তরিত হয়। সেই শক্তিকে বলেছি আমি বন্ধন শক্তি, বা বলা হচ্ছে বন্ধন শক্তি বা নিউক্লিয়ার বন্ধন শক্তি। একটি উদাহরণ আমি এখানে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি, তোমরা দেখো স্ক্রিনে। হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসে দুটি প্রোটন থাকে ও দুটি নিউট্রন থাকে। হিলিয়ামের একটি আইসোটোপের কথা বলছি, অন্য আইসোটোপও আছে, দুটি প্রোটন দুটি নিউট্রন। তাহলে হিলিয়াম পরমাণুর প্রত্যাশিত ভর কী হবে? প্রতিটি প্রোটনের ভর দিয়ে আমরা 2কে গুণ করব, তাহলে 2 ইন্টু 1.00728 ইউ মানে এএম, অ্যাটমিক মাস ইউনিট। ইউকে আমরা AMU লিখতে পারি, এখনকার দিনে ইউ লেখে। তো এটি হলো প্রোটনগুলির ভর, আর দুটি নিউট্রনের ভর, একটি নিউট্রনের ভর হচ্ছে 1.00867 ইউ। তাহলে দুটি নিউট্রনের ভর এখানে 2 দিয়ে গুণ করলে এটা ক্যালকুলেট করে দেখো, তোমাদের প্রত্যাশিত ভর আসবে 4.0139 ইউ। আর হিলিয়ামের পরমাণুর নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভর, এগুলো কিন্তু নিউক্লিয়াসের ভরের কথা বলছি, নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভর পাওয়া গেছে 4.0015 ইউ। এটি হচ্ছে ইউ, 4 না। তা এবার যদি আমি প্রত্যাশিত ভর থেকে পরীক্ষালব্ধ ভর মাইনাস করি, আমি দাগ টেনে মাইনাস করে দিয়েছি, তাহলে কী বেরোবে? ভর ত্রুটি বা ডেল্টা এম। ডেল্টা এমের পরিমাণ পাওয়া গেছে 0.0304 ইউ। এই পরিমাণ শক্তি, এই পরিমাণ ভর আইনস্টাইনের ই ইকুয়াল টু এমসি স্কোয়ার সূত্র মেনে যখন শক্তিতে রূপান্তরিত হয়, তখন শক্তির পরিমাণ হবে 0.0304 ইন্টু 931 MeV। প্রসঙ্গক্রমে বলি, 1 ইউ ভর যখন শক্তিতে রূপান্তরিত হয়, তার তুল্য পরিমাণ শক্তির পরিমাণ হচ্ছে 931 MeV। তো 931 দিয়ে আমি এখানে গুণ করব, গুণফল আসলো কি 28.3024 MeV। তাহলে এই পরিমাণ শক্তি আমি এখানে যে শক্তি দেখাচ্ছি, আচ্ছা, হিলিয়ামের আমি তোমাদের একটি উদাহরণ দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করছি। হিলিয়াম পরমাণু দিয়ে, হিলিয়াম পরমাণুতে মোট 2টি প্রোটন থাকে এবং 2টি নিউট্রন থাকে। হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস বলছি,
নিউক্লিয়াসে দুটি প্রোটন ও দুটি নিউট্রন। তাহলে নিউক্লিয়াসের প্রত্যাশিত ভর এই দুটি প্রোটনের মোট ভর প্লাস দুটি নিউট্রনের ভর। দুটি প্রোটনের ভর হচ্ছে 2 × 1.00728 ইউ ইন্টু প্লাস দুটি নিউট্রনের ভর হচ্ছে একটি নিউট্রনের ভর 1.00867 ইউ, তাহলে দুটির ভর 2 × দিস। তোমরা ক্যালকুলেট করে দেখবে এই প্রত্যাশিত ভর আসবে 4.0319 ইউ। আর হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভর পাওয়া গেছে 4.0015 ইউ। দেখতে পাচ্ছ এই দুটির সংখ্যা তুলনা করে দেখো, এই সংখ্যাটি ছোট, অর্থাৎ পরীক্ষালব্ধ ভর অর্থাৎ প্রকৃত ভর কম। তো আমরা বিয়োগ করলে এই দুটো সরাসরি আমি লাইন টেনে বিয়োগ করেছি, তাহলে এখান থেকে ডেল্টা এম মানে ভর বিচ্যুতি আমরা হিলিয়ামের ক্ষেত্রে পেলাম 0.0304 ইউ। এবার এই ভর আইনস্টাইনের E=mc² সূত্র মেনে শক্তিতে রূপান্তরিত হয়। সেই শক্তির পরিমাণ কত? আমি এখানে তোমাদের শক্তির পরিমাণ সরাসরি গুণ করেছি কত, 0.0304, যেটি ভর বিচ্যুতি তাকে 931 MeV দিয়ে গুণ করলাম। কেন গুণ করলাম বলছি আমি, এই গুণফল আসলো 28.3024 MeV, মানে মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। তো এই MeV পরিমাণ শক্তি দিয়ে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস তার নিউক্লিয়নগুলিকে আবদ্ধ রাখে। এখন এখানে 931 MeV আসার কারণটা হচ্ছে যে E=mc²-এ 1 ইউ ভরকে যদি আমরা সেখানে সেই সমীকরণে পুট করি, তাহলে 1 ইউ ভর যখন শক্তিতে রূপান্তরিত হয় তার তুল্য পরিমাণ শক্তি হচ্ছে 931 MeV। আর 1 ইউ মানে কত তোমরা নিশ্চয়ই জানো, 1.66 × 10⁻⁻27 কেজি। আবারও বলছি, 1 ইউ মানে কত, 1.66 × 10⁻⁻27 কেজি ভর। এই পরিমাণ ভর E=mc² সূত্রে প্রয়োগ করলে তোমরা দেখবে এত MeV শক্তি উৎপন্ন হবে। এবার MeV 1 MeV মানে 10⁶ EV। এখানে M মানে মিলিয়ন না, মেগা। মেগা মানে 10⁶ EV। আর 10⁶ EVকে যদি জুলে আমরা প্রকাশ করি তাহলে 1.6 × 10⁻⁻13 জুল হয়। তাহলে এই সম্পর্কগুলো মনে রাখবে। এটা 1 ইউ এর মান, আর 1 ইউ ভর শক্তিতে রূপান্তরিত হলে তুল্য শক্তির পরিমাণ 931 MeV। আমি এখানে এই বন্ধন শক্তির ক্ষেত্রে আর একটি ইনফরমেশন তোমাদের দেব। কোনো পরমাণু নিউক্লিয়াসের যদি গড় বন্ধন শক্তি মানে নিউক্লিয়নগুলির গড় বন্ধন শক্তি 8 MeV হয়, তাহলে সেই নিউক্লিয়াসটি সুস্থিত হয়। প্রতিটি নিউক্লিয়নের কোনো নিউক্লিয়াসের প্রতিটি নিউক্লিয়নের গড় বন্ধন শক্তি যদি 8 MeV হয় বা এর কাছাকাছি হয়, তাহলে সেই নিউক্লিয়াসটি সুস্থিত হয়। তো দেখা গেছে নিকেল 62 আইসোটোপের নিউক্লিয়নের গড় বন্ধন শক্তি 8.8 MeV এর কাছাকাছি, এবং এটি হচ্ছে সুস্থিত নিউক্লিয়াসগুলির মধ্যে সর্বোচ্চ বন্ধন শক্তি। সুতরাং এই বন্ধন শক্তির থেকেও যদি নিউক্লিয়নগুলো আরও বেশি সংখ্যায় থাকে কোনো নিউক্লিয়াসে, তখন সেই নিউক্লিয়াস তাকে ধরে রাখতে পারে না। সেই নিউক্লিয়াসটি স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে তেজস্ক্রিয় রশ্মির উৎপত্তি ঘটে, এবং ওই প্রক্রিয়াটিকে বলা হয় তেজস্ক্রিয়তা। পুরনো ঘটনার সঙ্গে একটু সম্পর্ক করে দিলাম। তো এরপরে টপিকে আমরা যাচ্ছি নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, তারপরে আছে শৃঙ্খল বিক্রিয়া এবং নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। তো স্টুডেন্টস, এখন আমি তোমাদের নিউক্লিয় বিভাজন বিক্রিয়া সম্পর্কে বলছি। তো লক্ষ্য করো, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, যাকে আমরা বলি নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশান, এটি প্রথম আবিষ্কার করেন 1939 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী অটো হান এবং স্ট্রাসম্যান। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো ইউরেনিয়াম 230-92 অর্থাৎ ভর সংখ্যা 235 পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার 92 পরমাণু নিউক্লিয়াসকে যদি নিউট্রন কণা দ্বারা আঘাত করা হয়, তাহলে এই কণা পরমাণু নিউক্লিয়াসে ঢুকে যায়। ঢুকে গিয়ে ইউরেনিয়ামের 236-92 একটি অস্থায়ী বা উত্তেজিত বা এক্সাইটেড আইসোটোপ অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস গঠন করে। অস্থায়ী যেহেতু বলেছি, এটা বেশিক্ষণ স্থায়ী হয় না, উত্তেজিত অবস্থায় থাকে। তখন এটি ভেঙে গিয়ে প্রায় দুটি সমভরের নিউক্লিয়াসে পরিণত হয়। সে দুটি কি? একটি হচ্ছে বেরিয়াম, আরেকটি হচ্ছে ক্রিপ্টন। বেরিয়াম কত?
141 মাস নাম্বার বা ভর সংখ্যা, আর 56 হলো পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার। অনুরূপে ক্রিপ্টন 92 এবং 36 প্রায় সমভর সম্পন্ন দুটি নিউক্লিয়াস তৈরি করে এবং সাথে সাথে 3টি নিউট্রন উৎপন্ন করে এবং 200 MeV শক্তি উৎপন্ন করে। MeV মানে একটু আগে বলেছি মেগা ইলেকট্রন ভোল্ট, এই পরিমাণ শক্তি উৎপন্ন করে। তো এখানে একটি নিউক্লিয়াস ভেঙে অপেক্ষাকৃত কম ভর সংখ্যা বিশিষ্ট দুটি নিউক্লিয়াসে পরিণত হয়, তাই এই বিক্রিয়াটির নাম নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বা নিউক্লিয়ার ফিশন রিয়াকশন। এখান থেকে যে শক্তি উৎপন্ন হলো, এই শক্তিকে কাজে লাগিয়ে পরমাণু বোমার কনসেপ্ট তৈরি হলো। তোমরা তো নাম শুনে থাকবে, পরমাণু বোমার গল্প মোটামুটি তোমরা জানো। তো তার আগে আমাদের একটি বিষয় এখানে জানা দরকার, শৃঙ্খল বিক্রিয়া কী বা চেন রিয়াকশান কী। তোমরা এই সমীকরণে লক্ষ্য করো যে একটি নিউট্রন দিয়ে আঘাত করা হলো এবং সেই একটি নিউট্রনের বিক্রিয়ায় আরও 3টি নিউট্রন কণা উৎপন্ন হলো। এই 3টি নিউট্রন কণা যখন আমরা ইউরেনিয়ামের কোনো একটি খণ্ডের মধ্যে নিউট্রন কণা দিয়ে আঘাত করব, সেখানে তো একটি নিউট্রন পরমাণু থাকে না। একটি নিউট্রন পরমাণু থেকে উৎপন্ন 3টি নিউট্রন নিউক্লিয়াসকে 3টি ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত করবে। সেখান থেকে প্রতিটি 3টি ইউরেনিয়ামের প্রত্যেকটি থেকে যেমন বেরিয়াম আর ক্রিপ্টন উৎপন্ন হবে, তেমনি 3টি করে নিউট্রন উৎপন্ন হবে। অর্থাৎ তাহলে উৎপন্ন নিউট্রন প্রথমে ছিল 3, তারপরে হলো 3 × 3 9, 9 থেকে 3 × 27, এভাবে ক্রমাগত বাড়তে থাকবে। ফলে রিয়াকশানটা একটা নেটওয়ার্ক জালের মতো, চেন ওয়াইজ একটা জালের মতো বিস্তার লাভ করবে। এই বিক্রিয়াটিকে বলা হয় শৃঙ্খল বিক্রিয়া। আমি তোমাদের চিত্রের সাহায্যে দেখাচ্ছি। চিত্রে দেখো শৃঙ্খল বিক্রিয়া দেখানো হচ্ছে। এখানে এই নিউট্রনটি প্রথম ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত করলো, আঘাত করে উত্তেজিত ইউরেনিয়াম নিউক্লিয়াস তৈরি করলো। সেখান থেকে কি কি উৎপন্ন হলো, একদিকে দেখো বেরিয়াম, আর একদিকে কি ক্রিপ্টন। যে বিভাজন বিক্রিয়াটি আমি সমীকরণটি দেখালাম তার সঙ্গে সম্পর্ক রেখে চিন্তা করো, এবং সঙ্গে সঙ্গে 3টি নিউট্রন কণা উৎপন্ন হলো। এই গতিসম্পন্ন নিউট্রন কণাগুলি গিয়ে পরবর্তী 3টি ইউরেনিয়াম পরমাণু নিউক্লিয়াসকে আঘাত করে, এই 1টি 2টি 3টি, এবং সেখান থেকে প্রত্যেকটি থেকে লক্ষ্য করো ক্রিপ্টন আর বেরিয়াম উৎপন্ন হলো, সঙ্গে সঙ্গে আরও 3টি নিউট্রন কণা উৎপন্ন হলো। এই প্রথম পার্টের বিক্রিয়ায় 200 MeV শক্তি উৎপন্ন হয়। তাহলে এখানে পরের পার্টের বিক্রিয়ায় 3 × 2 600 MeV শক্তি উৎপন্ন হচ্ছে। এইভাবে ক্রমাগত বিক্রিয়া এগিয়ে যায় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। তো এই ধরনের বিক্রিয়াটাকে বলা হয়েছে শৃঙ্খল বিক্রিয়া। যে বিক্রিয়া চেন ওয়াইজ এগোতে থাকে সেটি শৃঙ্খল বিক্রিয়া, এবং এইভাবে অনিয়ন্ত্রিত চেন রিয়াকশানের ফলে পরমাণু বোমার কনসেপ্ট এসে যায়, এবং পরমাণু বোমা বিস্ফোরণে যে বিপুল শক্তি উৎপন্ন হয় সেটি হচ্ছে এই জাতীয় বিভাজন বিক্রিয়া, এবং সেটি হচ্ছে অনিয়ন্ত্রিত বিভাজন বিক্রিয়া, আনকন্ট্রোলড নিউক্লিয়ার ফিশন রিয়াকশান। এবং এভাবে পরমাণু বোমা বিস্ফোরণ ঘটানো হয়। তার ঘটনাবলী আমি বলছি। সেটি হলো যে জাপানের হিরোশিমাতে, তোমরা তো শুনেই থাকবে এবং তোমরা অনেকেই জানো, জাপানের হিরোশিমাতে কবে 1945 খ্রিস্টাব্দে 1945-এ হিরোশিমাতে 6ই আগস্ট প্রথম পরমাণু বোমা ফেলা হয়। সেই পরমাণু বোমাটি ছিল কি দিয়ে তৈরি ছিল তোমরা নিশ্চয়ই জানো, যে সেটি ছিল ইউরেনিয়াম 235 এবং তার নাম ছিল লিটল বয়। তোমাদের বইয়ে এক এক বই এক এক রকম লেখা আছে। মোটামুটি প্রথমে এবং পরে সব মিলে যা ক্যাজুয়ালিটি হয়, মানে মৃত্যুবরণ হয়, তা প্রায় 1,80,000। কোনো কোনো বইয়ে 1,66,000 বা 70,000 থাকতে পারে। যাই হোক, এটা কোনো ম্যাটার করে না। তো এতগুলো লোকের মৃত্যু ঘটে এবং প্রচুর বাড়ি ঘর ধ্বংস হয়ে যায়। তার পরবর্তীতে এটি হলো পৃথিবীর প্রথম পরমাণু বোমা, এবং সেকেন্ড ডেতে অর্থাৎ 9th আগস্টে আরেকটি পরমাণু বোমা নিক্ষেপ করা হয় নাগাসাকিতে। সেটি ছিল প্লুটোনিয়াম বেসড পরমাণু বোমা, এর নাম ছিল ফ্যাটম্যান। এখানে 80,000 লোকের মৃত্যু হয়। প্রথম পরমাণু বোমার শক্তি কীরকম ছিল? 15 কিলোটন TNT এর যা শক্তি, তার সমান শক্তি এখানে বিকশিত হয় বা এই শক্তি প্রযুক্ত হয়। আর দ্বিতীয় পরমাণু বোমার শক্তি কী ছিল?
22 কিলোটন বা 22 কিলোটন টিএনটির সমান পরিমাণের শক্তি। এবং এই দুটি পরমাণু বোমাকে নিক্ষেপ করার জন্য ইউজ করা হয় B-29। যদি এই বিষয়টি এখানকার না, আমি একটি বললাম। তোমরা এই পরমাণু বোমা সম্পর্কে ইন্টারনেটে আরও অনেক ইনফরমেশান পাবে, সেটা নিশ্চয়ই পড়বে। কিন্তু আমাদের মূল বিষয় কি, এই পরমাণু বোমার মূল কনসেপ্ট কি? এটি হলো অনিয়ন্ত্রিত নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া বা শৃঙ্খল বিক্রিয়া। তো আমরা অনিয়ন্ত্রিত বিক্রিয়া দিয়ে পরমাণু বোমার গল্প শুনলাম, কিন্তু এই নিউক্লিয় বিভাজন বিক্রিয়া মানুষের উপকারে কি কাজে লাগলো? এই নিউক্লিয় বিভাজন বিক্রিয়াকে কাজে লাগিয়ে নিউক্লিয়ার রিঅ্যাক্টর দিয়ে এখন অনেক কান্ট্রিতে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে। নিউক্লিয়ার রিঅ্যাক্টর হচ্ছে পুরু ওয়ালযুক্ত এক ধরনের সেটআপ, যার মধ্যে এই পরমাণু বিভাজন বিক্রিয়াটি নিয়ন্ত্রিত উপায়ে বিক্রিয়াটিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এবং নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে সেই জন্য বলা হয় যে নিয়ন্ত্রিত পারমাণবিক শক্তি উৎপাদক যন্ত্র। আবারও বলছি, নিয়ন্ত্রিত পারমাণবিক শক্তি উৎপাদক যন্ত্র। তো এই যন্ত্রে ঠিক অ্যাটম বোমার বিপরীত ঘটনাটি ঘটানো হয়। এখানে নিয়ন্ত্রিত উপায়ে নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটি ঘটানো হয় এবং নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিয়ন্ত্রক হিসাবে ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় এবং মডারেটর হিসাবে ওই নিউট্রনের গতিবেগকে মডারেট করার জন্য ভারী জল অথবা গ্রাফাইট ব্যবহার করা হয়। আর জ্বালানি হিসাবে কাকে ব্যবহার করা হয়? ইউরেনিয়াম-235 দণ্ডকে। এবং এখানে প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি উৎপাদন হয়। প্রথমে এইভাবে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যে প্রচুর তাপ উৎপন্ন হয়, সেই তাপকে কাজে লাগিয়ে জলকে বাষ্পীভূত করে সেই বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। এবং এই বিদ্যুৎ শক্তি উৎপাদনের ফলে পৃথিবীর শক্তির ঘাটতি কিছুটা পূরণ করা সম্ভব হয়েছে। কিন্তু এর কতগুলো খারাপ দিক আছে। তার আগে বলে নিই, 1 কেজি ইউরেনিয়াম থেকে 7.2 × 10⁻13 জুল শক্তি উৎপন্ন হয়, যা কার সমতুল্য? 1 কেজি কয়লা পুড়িয়ে উৎপন্ন শক্তি 30 লক্ষ গুণ। সংক্ষেপে বললে এরকম বলা যায় যে 1 কেজি ইউরেনিয়াম, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যে 1 কেজি ইউরেনিয়াম, তার সমতুল্য, এই ট্রিপল ইকুয়াল সাইন মানে সমতুল্য হচ্ছে 10,000 টন কয়লা পুরানোর ফলে উৎপন্ন তাপ শক্তি। তাহলে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের 1 কেজি ইউরেনিয়ামের শক্তি ইকুয়াল টু 10,000 টন কয়লা পুড়ালে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তার সমতুল্য। তো নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কতগুলো ক্ষতিকারক দিক হচ্ছে কি? দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এরকম পৃথিবীতে দুটো দুর্ঘটনার কথা আমি তোমাদের সিলেবাসেও আছে এবং সেটি আমি বলছি। প্রথম দুর্ঘটনা হচ্ছে যে চেরনোবিল দুর্ঘটনা। এটি হলো ইউএসএসআর, যখন সংযুক্ত সোভিয়েত রাশিয়া ছিল তখন তার নাম ছিল ইউএসএসআর। ইউএসএসআরের ইউক্রেন এখন আলাদা কান্ট্রি। সেই ইউক্রেনে 1986 সালের 26শে এপ্রিল এই চেরনোবিল দুর্ঘটনা ঘটে, যেখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর ভেঙে গিয়ে একটি ব্যাপক দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনা, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের দুর্ঘটনার যে স্কেল আছে পরিমাপক, সে লেভেল পাওয়া গেছে 7th লেভেলের নিউক্লিয়ার দুর্ঘটনা ঘটেছে। এর ফলে ইনস্ট্যান্টলি 31 জন লোক মারা যায়। পরবর্তীতে 5 লক্ষ লোক বিভিন্নভাবে এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। সেকেন্ড যে দুর্ঘটনা, বড়সড় দুর্ঘটনার কথা বলা হচ্ছে, সেটি হলো জাপানের ফুকুশিমা দুর্ঘটনা। ফুকুশিমা শহরে তোমরা জানো সুনামির ফলে সেখানে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর কয়েকটি ছিল, সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে 3টি ফেটে যায় এবং সেটি হয় 2011 সালের 2011-এর 11ই মার্চ। এই দুর্ঘটনাটি ছিল লেভেল 7-এর দুর্ঘটনা। এখানে ইনস্ট্যান্টলি কোনো ডেথ হয়নি, নো ডেথ, বাট 30,000 মানে 30,000 মানুষকে সেখান থেকে সরানো হয়। কিন্তু হুয়ের পর্যালোচনায় দেখা গেছে যে সেখানে 130 জন লোকের ক্যান্সার হয়েছে। কিন্তু এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর দুর্ঘটনার ফলে যে তেজস্ক্রিয় পদার্থ সমুদ্রের জলে মিশে গেছে, তা ব্যাপক পরিমাণে মানুষের ক্ষতি করবে। তোমাদের আগেই বলা আছে তেজস্ক্রিয়তার দুটো ক্ষতির দিক আছে, একটা হচ্ছে প্যাথোজেনিক এবং অপরটি হলো জেনেটিক। তো জেনেটিক ক্ষতিটা পরবর্তীতে ধীরে ধীরে হয়, জিনের
মিউটেশন টাইপের কোনো পরিবর্তন ঘটে, জিনের মিউটেশন ঘটিয়ে বিভিন্ন ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে। সেই ক্ষতির সম্ভাবনাগুলো ফুকুশিমার আশেপাশের লোকের এখনও রয়ে গেছে। তো আপাতত এইগুলো আমাদের নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। এবার নিউক্লিয় বিভাজনের ঠিক অপোজিট ওয়ার্ড হলো নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। এটি আবার কীরূপ? নিউক্লিয় সংযোজন হচ্ছে যে অপেক্ষাকৃত হালকা একাধিক মৌলকে যদি সংযোজিত করে একটি ভারী মৌল তৈরি করা যায়, তবে দেখা যায় সেখানে ভর বিচ্যুতি ঘটে এবং সেই পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়। এটিকে বলা হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। সাধারণত এখানে সবথেকে হালকা মৌল হাইড্রোজেন নিয়েই এই রিয়াকশানটি ঘটানো হয়। তো নিউক্লিয়ার ফিউশন রিয়াকশান বা সংযোজন বিক্রিয়ার প্রথম উদাহরণ হলো, এখানে লক্ষ্য করো, হাইড্রোজেনের দুটি আইসোটোপ ডয়টেরিয়াম যুক্ত হয়ে হিলিয়ামের একটি আইসোটোপ তৈরি করেছে, যার হচ্ছে ভর সংখ্যা 3, পরমাণু ক্রমাঙ্ক 1 এবং একটি নিউট্রন ও 3.27 MeV শক্তি উৎপন্ন হয়েছে। মূলত এখানে হয় কি, হাইড্রোজেনের নিউক্লিয়াসগুলো হচ্ছে তড়িৎ ধনাত্মক। যে কোনো পরমাণু নিউক্লিয়াসের চার্জ কি ধনাত্মক, কারণ নিউট্রনের কোনো চার্জ নেই, আর প্রোটনগুলির চার্জ হচ্ছে কি পজিটিভ। তো সেই কারণে সেই ধনাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করে। সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে এই নিউক্লিয়াসগুলিকে সংযোজিত করে দেখা গেছে যে সকল কণিকা উৎপন্ন হচ্ছে তাদের ভর আর বিক্রিয়ার পূর্বে যে পরমাণু নিউক্লিয়াসগুলি ব্যবহার করা হয়েছে তাদের ভরের তুলনায় কম। এই যে পরিমাণ ভর ঘাটতি বা মাস ডিফেক্ট হলো, সেই ভর আইনস্টাইনের E=mc² সূত্র মেনে উৎপন্ন শক্তির পরিমাণ এরূপ হয়। এবং আরও একটি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া আমি এখানে দেখিয়েছি। এটি হলো সূর্য বা বিভিন্ন নক্ষত্রের কেন্দ্রে যে সংযোজন বিক্রিয়া ঘটে। সেক্ষেত্রে দেখা গেছে 4টি হাইড্রোজেন প্রোটিয়াম পরমাণুর নিউক্লিয়াস সংযুক্ত হয়ে একটি হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস তৈরি হয়। 2টি পজিট্রন, এটি হচ্ছে পজিট্রন E, উপরে 0 নিচে +1, এবং এই বিক্রিয়ার ফলে এই 4টি হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস থেকে সংযোজন বিক্রিয়ার ফলে উৎপন্ন শক্তির পরিমাণ 25 MeV। এবং এই সংযোজন বিক্রিয়ার ফলে যে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে সেটি হলো সূর্য এবং বিভিন্ন নক্ষত্রের কেন্দ্রের এত বিপুল পরিমাণ তাপশক্তির উৎপাদনের কারণ। তো দেখা গেছে যে সূর্যে প্রায় প্রতি মিনিটে 12 কোটি টন হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হচ্ছে। এই বিক্রিয়া দেখো, হাইড্রোজেন থেকে হিলিয়াম উৎপন্ন হয়েছে এবং 12 কোটি টন হাইড্রোজেন থেকে হিলিয়াম হওয়া মানে ধারণা করতে পারো কি বিপুল পরিমাণ তাপশক্তি নির্গত হয়। এবং এই তাপশক্তি হচ্ছে সূর্যের শক্তির মূল উৎপাদনের উৎস। এবার হচ্ছে কি, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া যে বললাম তার অপর নাম হচ্ছে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বা তাপ নিউক্লিয় বিক্রিয়া, থার্মো নিউক্লিয়ার রিয়াকশন। কারণ হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় হাইড্রোজেন পরমাণুর যে বিকর্ষণ, কারণ হাইড্রোজেন পরমাণুগুলির প্রত্যেকেরই কেন্দ্র হচ্ছে পজিটিভ আধানযুক্ত, তার বিকর্ষণের বিরুদ্ধে তাদেরকে সংযোজিত করতে হলে বিপুল পরিমাণ উষ্ণতার প্রয়োজন এবং ইনস্ট্যান্টলি 10⁷ K তাপমাত্রা উৎপাদনের প্রয়োজন। এবং এই তাপমাত্রা একমাত্র উৎপাদন হয় একটি বিভাজন বিক্রিয়ার ফলে। তাই বলা হয় যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার পূর্বে একটি নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটাতে হয়। এর সঙ্গে সম্পর্ক রেখে কথাটি বলি, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া দিয়ে হাইড্রোজেন বম তৈরি হয়। তোমরা তো নিশ্চয়ই হাইড্রোজেন বোমার নাম শুনে থাকবে। তাহলে হাইড্রোজেন বোমার উৎপন্ন হয়, হাইড্রোজেন বোমায় যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় তার উৎস হচ্ছে কি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। তার মানে একটি হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটাতে গেলে একটি পরমাণু বোমার বিস্ফোরণের প্রয়োজন পড়ে। অর্থাৎ একটি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটাতে গেলে একটি নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার প্রয়োজন ঘটে। তার কারণ ইনস্ট্যান্টলি 10⁷ K টেম্পারেচার আমাদের উৎপাদন করতে হবে, যেটি পৃথিবীতে আর কোনো উপায়ে একটি মুহূর্তের জন্য উৎপাদন করা সম্ভব নয়। এবং এই হাইড্রোজেন বোমার এই বিপুল পরিমাণ শক্তির কী পরিমাণ ধ্বংস আনতে পারে তার একটি আমি তোমাদের নমুনা বলছি, যে 1 গ্রাম হাইড্রোজেন সংযোজনে উৎপন্ন শক্তি 7.3 গুণ ইউরেনিয়াম, একটি ইউরেনিয়াম পরমাণুর বা 1 গ্রাম ইউরেনিয়াম পরমাণুর বিভাজনের নির্গত শক্তির সমান। অর্থাৎ এই ইউরেনিয়াম পরমাণুর বিভাজন বিক্রিয়া মানে হচ্ছে পরমাণু বোমা। তাহলে একটি পরমাণু বোমার যা শক্তি তার 7.3 গুণ শক্তি হচ্ছে কার?
হাইড্রোজেন বোমার শক্তি। অর্থাৎ একটি পরমাণু বোমা দিয়ে যদি একটি হিরোশিমা শহরকে ধ্বংস করা যায়, তাহলে একটি হাইড্রোজেন বোমা দিয়ে 7টি হিরোশিমা শহরকে বা হিরোশিমার সমতুল্য 7টি শহরকে একবারই ধ্বংস করা যাবে। তাহলে এই বিপুল পরিমাণ সংযোজন বিক্রিয়ার শক্তিকে মানুষ এখনও ভালো কাজে লাগাতে পারেনি, এখন অবধি সম্ভব হয়নি। এটি শুধু ধ্বংসাত্মক কাজের জন্যই ব্যবহার হচ্ছে এবং ধারণা করা হয় আমেরিকা সহ কয়েকটি কান্ট্রিতে হাইড্রোজেন বোমা তাদের হাতে আছে। সুতরাং তোমরা ধারণা করতে পারো যে পৃথিবী কোন বিভীষিকাময় অবস্থার উপর দাঁড়িয়ে আছে। তাই কোনো এক বিজ্ঞানী বলেছেন যে এই পৃথিবীতে যে পরিমাণ, প্রসঙ্গত বলি যে এখন ধারণা করা হয়, ধারণা সঠিক তথ্য তো পাওয়া যাবে না, যে 15,000 পরমাণু বোমা, এটি কিন্তু অ্যাটম বম বলছি আমি, 15,000 পরমাণু বোমা পৃথিবীতে মজুদ আছে বিভিন্ন কান্ট্রিতে। তার মধ্যে ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, চায়না আছে, ইসরায়েল আছে, সম্প্রতি উত্তর কোরিয়া আছে, আর সব বড় বড় কান্ট্রি তো আছেই। এবং হাইড্রোজেন বোমা আছে, আমেরিকার মতো কান্ট্রিতে তো হাইড্রোজেন বোমা আছেই এবং তারা স্বল্প পরিসরে পরীক্ষাও করেছে। তো সেই বিজ্ঞানীর উক্তিটি হলো যে পৃথিবীতে যে পরিমাণ অস্ত্র মজুদ আছে সেই পরিমাণ অস্ত্র দিয়ে এরকম 7খানা পৃথিবীকে ধ্বংস করা সম্ভব হবে। তো যাই হোক, যদি এগুলো ম্যানকাইন্ডের কাজে ইউজ করা যায় তাহলে এই শক্তি আমাদের যে শক্তির সংকট, সেই সংকট থেকে আমাদের রক্ষা করবে। তো এই হলো তোমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ টপিক। এখানে তোমাদের একটি কথা আমি বলে রাখি, নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার পার্থক্য তোমরা একটু খুঁজে নিয়ে চার্ট করে তৈরি করে পড়বে, কারণ পার্থক্যটি দরকার, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। তো এই পর্যন্ত এই চ্যাপ্টারের আলোচনা আপাতত এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই তোমরা লাইক দিবে, শেয়ার করবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। যারা নতুন এসেছো তারা চ্যানেল সাবস্ক্রাইব করবে, কারণ আমি পরবর্তীতে ফিজিক্যাল সায়েন্সের আরও অন্য চ্যাপ্টার নিয়ে আসছি। থ্যাংক ইউ।